হিমালয়ের কোলে বসে থাকা মানালি শুধু একটি পাহাড়ি শহর নয়, এটি যেন প্রকৃতি ও আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলনভূমি। দেবদারুর গভীর বনভূমি ঘেরা জায়গায় আজও নীরবে দাঁড়িয়ে আছে হিডিম্বা দেবী টেম্পল, যেখানে মহাভারতের যুগের স্মৃতি আজও বাতাসে বাতাসে ঘুরে বেড়ায়। এর খুব কাছেই রয়েছে সবুজ পাইন আর দেবদারুর ছায়া ঘেরা বনবিহার ন্যাশনাল পার্ক। এই স্থান কিন্তু বেয়াস নদীর তীরে প্রকৃতিপ্রেমীদের জন্য এনে দেয় এক শান্ত স্বর্গের অনুভূতি। আর মানালির পাহাড়ের বুক জুড়ে ইতিহাস, শিল্প আর কুলু উপত্যকার অপার সৌন্দর্যকে ধরে রেখেছে নগ্গর কাসল, যা এখনো অতীতের কুলু রাজাদের ঐতিহ্যের সাক্ষী বহন করে চলেছে। তাই বলা যায় এই জায়গাগুলো কিন্তু শুধু সাইট সিন নয়, বরং হিমালয়ের অন্তরের সঙ্গে এক গভীর আত্মিক সংযোগের সাথে ইতিহাসের অনুভূতি এনে দেয়। আজকের পর্বে কিন্তু আমরা সবাই মিলে এই সব জায়গাগুলোকেই ঘুরে দেখব। তাহলে চলুন শুরু করি আমরা মানালি যে হোটেলে আছে সেখান থেকেই। মানালির হোটেলের এই রুমটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। কাচের এই দেওয়াল দিয়ে বাইরের দিকে চোখ রেখে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। তাই দেখুন চা খেতে খেতে কতটা সময় কাটিয়ে দিলাম এখানে বসেই। বেরাবার জন্য একেবারে রেডি হয়ে চলে এলাম ব্রেকফাস্ট করতে। গতকালকের মতো আজকেও রয়েছে পুরি, ছোলার ডাল, আরও একটা আইটেম, সাথে ভেজ স্যান্ডউইচ। ব্রেকফাস্ট ছেড়ে এবারে কিন্তু আমরা সোজা চলে এলাম নিচের দিকে। গাড়ি চলে এসেছে, বেরিয়ে পড়লাম সকাল সকাল। আজকে কিন্তু আমরা প্রথমে যাব হিডিম্বা মন্দিরে। এখান থেকে 3 কিলোমিটার মতন দূরত্ব। নামটা শুনেই অনেকেই বুঝতে পারছেন এই মন্দিরের সাথে মহাভারতের সম্পর্ক আছে। হ্যাঁ, এই হলো সেই দ্বিতীয় পাণ্ডব ভীমের স্ত্রী হিডিম্বা। আজকে আপনাদেরকে জানাবো হিডিম্বার রাক্ষসী থেকে দেবী হয়ে ওঠার কাহিনী। সুন্দর পথ ধরে আমাদের গাড়ি এগিয়ে চলল সামনের দিকে। আর এই পথে যেতে যেতে ভীষণ মনে পড়ছে আমাদের এবারের যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত। হাওড়া থেকে ট্রেনে সোজা কালকা, সেখান থেকেই সিমলার নস্টালজিয়ায় ভরা টয় ট্রেনে চেপে নতুন এক অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে সিমলা স্টেশন। 2 দিন আমরা সিমলাতে ছিলাম। সেখানে সাইট সিন সহ সিমলার মেলে ঘোরার অভিজ্ঞতা ছিল কিন্তু অসাধারণ। এরপর সিমলা থেকে সাইট সিন করতে করতে আমরা চলে আসি কাসলে। পার্বতী নদীর কোলে ঝাউবনে ঘেরা কাসল গ্রামটা কিন্তু খুব সুন্দর দেখতে। আবার কাসল থেকে সাইট সিন করতে করতে আমরা চলে আসি মানালি। গত পর্বেই কিন্তু আমরা আপনাদেরকে নিয়ে গেছিলাম মানালিতে বরফের রাজ্য শিশু ভিলেজে। তার সাথে দেখেছি সোলাং ভ্যালি আর অটো টানেল। সে ছিল এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। মানালি আসার পথেই কিন্তু আমি আপনাদেরকে বরফে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিলাম। আর তাই শিশু ভিলেজে নিয়ে গিয়ে আমি আপনাদের সেই স্বপ্ন পূরণ করানোর সুযোগ পেয়েছি। এ যাত্রার প্রতিটা পর্বই কিন্তু ট্রাভেল গাইড বাংলা চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আশা করি পর্বগুলো আপনাদের সিমলা ঘুরতে আসার প্ল্যানিংয়ের ক্ষেত্রে হেল্পফুল হবে। চলে এলাম হিডিম্বা টেম্পলে। গাড়ি থেকে নেমে সামনে এমন একটা পরিবেশ দেখে না সত্যি মনটা যেন আরও ভালো হয়ে গেল। মন্দিরটা কিন্তু মেন রাস্তা থেকে অনেকটাই ভেতরের দিকে দেখতে পাচ্ছি, তাই আমরা ক্রমশ হেঁটে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই যে অবশেষে আমরা চলে এসেছি মন্দিরে যাবার সিঁড়িপথের কাছে। ওই দেখুন সিঁড়ি। সিঁড়িপথটা কিন্তু যথেষ্ট ভালো। মাথার ওপরে পাইন গাছেরা দেখুন ছাতা হয়ে দাঁড়িয়ে আছে,
তাই পুরো রাস্তাটাই না আলো আধারিময়, ভারী সুন্দর লাগছে। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম মন্দিরের কাছাকাছি। খুব সুন্দর নিরিবিলি পরিবেশে মন্দিরটা গড়ে উঠেছে। চারদিক থেকে পাইন গাছেরা ঘিরে রেখেছে মন্দিরটাকে। এই হিডিম্বা দেবী মন্দিরটা মানালির অন্যতম প্রাচীন এবং বিখ্যাত মন্দির। পৌরাণিক মতে হিডিম্বা ছিলেন এক রাক্ষসী রাজকন্যা। ইনি হলেন ভীমের স্ত্রী এবং তাদের পুত্রের নাম ঘটোৎকচ। এগুলো তো আপনারা সবাই জানেন। পাণ্ডবরা বনবাসকালে এই অঞ্চলে কিছুদিনের জন্য বসবাসের জন্য এসেছিলেন। হিডিম্বার ভাই হিডিম্ব পঞ্চ পাণ্ডবকে শত্রু মনে করেছিলেন, তাই তার রাজ্যের সুরক্ষার কথা ভেবে পঞ্চ পাণ্ডবের ওপর আক্রমণ করে বসেন। ভীম তখন হিডিম্বকে যুদ্ধে পরাজিত করেন। তারপর হিডিম্বাকে বিবাহ করে সেখানেই সকলে মিলে বসবাস শুরু করেন। তারপর বনবাসের নিয়ম অনুযায়ী পঞ্চপাণ্ডবরা অন্য রাজ্যে চলে যান। পরবর্তী সময়ে হিডিম্বর কোলে আসেন ঘটোৎকচ। জন্মের পরেই তিনি খুব তাড়াতাড়ি বড় দেহের এবং শক্তিশালী বীর হয়ে ওঠেন। বেশ কিছু বছর পর পঞ্চপাণ্ডবরা ভীমের ছেলে ঘটোৎকচের কথা জানতে পেরে তাকে সন্তান হিসেবে স্বীকৃতি দেন। কুরুক্ষেত্র যুদ্ধে এই ঘটোৎকচই কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠেছিল কৌরবদের বিরুদ্ধে। অপ্রতিরোধ্য ঘটোৎকচকে প্রতিরোধ করতে গিয়ে মহাবীর কর্ণ তার অস্ত্র শক্তি ঘটোৎকচের ওপর প্রয়োগ করেছিলেন এবং তাকে হত্যা করেছিলেন, যে অস্ত্র অর্জুনের ওপর ব্যবহার করার কথা ছিল। তাই বলা হয় পাণ্ডবদের জয়ের জন্য ঘটোৎকচের অনেক বড় ভূমিকা রয়েছে। এরপর সন্তান হারিয়ে হিডিম্বা তখন এই স্থানে ভগবানের তপস্যা শুরু করেন। জানা যায় পরবর্তীকালে হিডিম্বা দেবতাদের আশীর্বাদ পেয়েছিলেন, তাই এই স্থানের মানুষেরা হিডিম্বাকে রাক্ষসী নয়, দেবী হিসাবে মান্য করেন। আপনাদের সাথে গল্প করতে করতেই আনমনেই ঢুকে পড়েছিলাম পাইন বনে। কি মন মাতাল করা প্রকৃতি এখানে, তাই না? কোনো কোলাহল নেই, চারদিকে শুধু নিস্তব্ধতা আর নিস্তব্ধতা। সাধারণ। চলুন এবারে এগিয়ে চলি মন্দিরের দিকে। জানা যায় বর্তমানের এই মন্দিরটি 1553 সালের কুলুর রাজা বাহাদুর সিং নির্মাণ করিয়েছিলেন। মন্দিরের ভেতরে কিন্তু কোনো মূর্তি নেই। এখানে দেবী হিডিম্বার পদচিহ্নরূপী পাথরকেই পুজো করা হয়। পুরো মন্দিরটাই কাঠ দিয়ে তৈরি। কাঠের ওপরে যে কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে তা অপূর্ব। এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী দর্শন করতে আসেন এই মন্দির, তাই বেশ ভিড়ই থাকে। এটা হলো গর্ভ মন্দির। এই গর্ভ মন্দিরে প্রবেশ করতে হলে লাইন দিয়েই কিন্তু ধীরে ধীরে প্রবেশ করতে হয় ভেতরে। হিডিম্বা মন্দির মোটামুটি ভালো করে দেখে এবারে কিন্তু আমরা এগিয়ে চললাম ঘটোৎকচ মন্দিরের দিকে। হিডিম্বা মন্দির থেকে খুব বেশি দূরে নয়। এই মন্দির থেকে আরও কিছুটা পাইনে ঘেরা পথ ধরে সামনের দিকে এগিয়ে যেতে হয়। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি ঘটোৎকচ মন্দির চত্বরে। এসে দেখলাম এখানে কিন্তু কোনো মন্দির নেই, বরং এই বিশাল প্রাচীন দেবদারু গাছের নিচে কাঠের তৈরি সিংহাসনের মতো আসন বা দেবস্থল রয়েছে। জানলাম স্থানীয় মানুষেরা ঘটোৎকচকে রক্ষাকর্তা দেবতা হিসাবে মানেন। তারা বিশ্বাস করেন এই জায়গায় দেবতাদের শক্তি বিরাজ করে, তাই তারা এই গাছকে খুব পবিত্র মনে করেন এবং এখানেই তারা পুজো অর্পণ করেন। মন্দির নাইবা থাকলো, কিন্তু এখানে যে আধ্যাত্মিক পরিবেশটা রয়েছে সেটা কিন্তু অসাধারণ। বেশ কিছু সময় কিন্তু এখানে শান্তভাবে বসে থাকা যায়। ঘটোৎকচ মন্দির ভালোভাবে দেখে এবারে কিন্তু আমরা ফিরে চললাম হিডিম্বা মন্দিরের দিকে। অনেক পর্যটকই কিন্তু এই মন্দির দর্শন করতে এসেছে, সেটা দেখতে পাচ্ছি। মন্দির ভালোভাবে দর্শন করে বেরিয়ে পড়লাম। চলে এলাম গাড়ির কাছে। এবারে কিন্তু আমরা এগিয়ে চললাম বনবিহার ন্যাশনাল পার্কের দিকে।
হিডিম্বা মন্দির থেকে এই বনবিহার ন্যাশনাল পার্ক খুব কাছে, মাত্র 2 কিলোমিটার রাস্তা। মিনিট 10 মধ্যে গাড়ি আমাদেরকে এসে নামিয়ে দিল। সামনেই দেখতে পেলাম বনবিহার ঢোকার গেট। 50 টাকা করে প্রত্যেকের টিকিট কেটে নিলাম। টিকিট কেটে গেট দিয়ে ভেতর ঢুকে গেলাম। বাহ, ভেতরের পরিবেশটা তো বেশ মনোরম। একটু এগিয়ে এসেই দেখলাম সামনেই আছে কি কি বিষয়বস্তু আছে এখানে তার একটা ফলকনামা। আর এই ফলকনামা দেখেই কিন্তু বিভিন্ন দিকে ঘুরতে যাওয়া যায়। গেটের সামনে দাঁড়িয়ে দেখলাম বিশাল বড় এলাকা নিয়ে কিন্তু এই বনবিহার ন্যাশনাল পার্ক। এখান থেকে কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। বড় বড় দেবদারু গাছ পুরো জায়গাটাকে ঘিরে রেখেছে। হাঁটতে হাঁটতে সামনের দিকে এসে দেখলাম ডান দিকে একটা চিলড্রেন পার্ক রয়েছে এবং সেই পার্কে অনেক কিছু রাইডস রয়েছে। নিচের দিকে নেমে এসে দেখলাম এখানে কিন্তু ছোট্ট একটা লেক রয়েছে, আর লেকে বোটিং করারও কিন্তু সুবিধা রয়েছে। এখানেও কিন্তু দেবদারু আর পাইন গাছেদের ভিড়ে খুব শান্ত একটা পরিবেশ তৈরি করেছে। নিজের সাথে যদি রিল্যাক্সেশন করার ইচ্ছা থাকে তাহলে এই জায়গাটা কিন্তু একদম আদর্শ। গাছের ফাঁক থেকে সূর্যের আলো মাটিতে এসে পড়ছে। দারুণ এক আলো আধারি পরিবেশ তৈরি করেছে চারদিকে। বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। সত্যি বলতে কি, এই সব জায়গায় আসার পর না শহরের কোলাহল জড়ানো ঘিঞ্জি শহরে আর ফিরে যেতে ইচ্ছে করে না। মনে হয় যেন এখানেই ঘন্টার পর ঘন্টা থেকে যায়। জানি সেটাও বেশি দিনের জন্য সুখকর হয় না, তবু ওই যে মানুষের মন তো। জানলাম এখানে হরিণ দেখারও সুযোগ আছে, তাই অনেকটা উৎসাহ নিয়ে জঙ্গল ঘোরার ছলে তাদেরকেই খোঁজ করতে থাকলাম। যদি দেখা পাই মন্দ কি। সারাটা বনবিহার ঘোরার সময় পাখিদের ডাকের সাথে কিছুটা দূরে বিয়াস নদীর ছলাৎ ছলাৎ শব্দ শোনা যাচ্ছে। মাঝে মাঝে না এরকম কোটেশন দেওয়া আছে যাতে এই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বনবিহারকে এমনই সুন্দর করে রাখার নিজ নিজ দায়িত্ব নেয় মানুষেরা। জায়গাটা এতটাই শান্ত যে নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। আরও বেশ কিছুটা ভেতর দিকে এসে দেখলাম এখানে সাধারণত খুব একটা মানুষজন আসে না মনে হয়, তাই এই দিকটা আরও বেশি নিরিবিলি। অনেকটা সময় এখানে কাটিয়ে ফেরার পথ ধরলাম। আবার চিলড্রেন পার্কের পাশ দিয়ে ফিরে চললাম গেটের দিকে। খেয়াল করলাম এই দিকেই কিন্তু লোকজন বেশি থাকে। বনবিহার থেকে বেরিয়ে পড়লাম এবারে। কাছেই আছে এখানকার একটা মনাস্ট্রি। এবারে কিন্তু আমরা এগিয়ে চললাম সেই দিকে। কিছুটা হেঁটে আসার পর পৌঁছে গেলাম মনাস্ট্রির কাছে। ধীরে ধীরে ঢুকে পড়লাম গেট দিয়ে। এই বৌদ্ধ মঠটির নাম টিবেটান মনাস্ট্রি। ঢুকে পড়লাম মনাস্ট্রি চত্বরে। জানা যায় তিব্বত যখন চীন দখল করে নিয়েছিল তখন অনেক তিব্বতীয় মানুষ হিমাচল প্রদেশের এইসব জায়গায় এসে বসবাস শুরু করেন। তারপর ধীরে ধীরে 1960 শতকের দিকে তিব্বতীয় শরণার্থীরাই নিজেদের ধর্ম ও সংস্কৃতি রক্ষার জন্য এই মনাস্ট্রি নির্মাণ করেছিলেন। সুন্দর পথ ধরে ঢুকে পড়লাম মনাস্ট্রির ভেতরে। গর্ভমন্দিরের পরিবেশটা আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে বুদ্ধদেবকে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম। ঠান্ডা পাহাড়ি পরিবেশের মাঝে এই মনাস্ট্রিটা কিন্তু খুব শান্তির জায়গা। এই শান্ত পরিবেশে অনেকটা সময় ভালোভাবে কাটিয়ে দেওয়া যায়। হাঁটতে হাঁটতে এবারে চলে এলাম প্রার্থনার চাকা কক্ষে। মনে করা হয় এই চাকা ঘুরিয়ে প্রদক্ষিণ করলে পূর্ণ লাভ হয়, জীবনের অনেক বাধা বিপত্তি দূর হয়ে যায়। মানালির কাছাকাছি সাইট সিনগুলো কিন্তু কমপ্লিট হলো, আর এই সমস্ত সাইট সিনগুলো কিন্তু মানালি ম্যালের একদম কাছাকাছি।
তাই এখন আমরা পৌঁছে গেছি মানালি ম্যাল চত্বরে। কারণ একটাই, খুব খিদে পেয়েছে, আমরা কিন্তু এবার যাব শান্তিনিকেতন হোটেলে। আজকে খাবারের মেনুতে আছে ভাত, পালং শাক, ডাল, আলু পোস্ত, বেগুন ভাজা, পাঁপড় আর চিকেন কারি। খুব ভালোভাবে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষে ম্যাল চত্বরের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম আমাদের গাড়ির দিকে। ম্যাল চত্বরে এই দুপুরেও কিন্তু বেশ কিছু মানুষজনকে দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম হোটেলে। এবারে কিন্তু রেস্ট নেওয়ার পালা। তবে রেস্ট নিতে নিতে বুঝতে পারলাম আমার পক্ষে আজকে আর বেরানো সম্ভব নয়। তাই বিকেলে আর বেরানো হলো না। পরপর কয়েকটা দিন জার্নিতে না ভীষণ ক্লান্ত লাগছে। আর রইল সন্ধ্যার ম্যাল চত্বর, সে তো দুদিন ভালোভাবেই আপনাদেরকে দেখিয়েছি, তাই না? আর আগামীকাল মানালি থেকে আমাদের বাড়ি ফেরার পালা। আর সেই পথে যেতে যেতেই কিন্তু আমরা বিখ্যাত নগর কাসলকে দেখতে পাবো। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আজকের মতো গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের মানালির শেষ দিন, তাই শেষবারের মতন আমাদের রুম থেকে বাইরের ভিউটা আবার আপনাদেরকে দেখিয়ে দিই। বেরাবার জন্য একদম রেডি হয়ে চলে এলাম ডাইনিং রুমে। 3 দিনে আমরা দেখলাম এখানকার ব্রেকফাস্টের মেনু কিন্তু প্রায় সেমই। পুরি, ছোলার ডাল, আরও একটা আইটেম সাথে অবশ্যই থাকে স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ। খাওয়া দাওয়া শেষ হয়েছে আমাদের। এবারে চলুন ডাইনিং রুম থেকে একটু সামনের দিকে এগিয়ে যাই। এটা হলো এই হোটেলের ক্যাফেটেরিয়া। এই ক্যাফেটেরিয়া থেকে কিন্তু সামনের ভিউটা দারুণ লাগছে। এবারে কিন্তু আমরা একদম চলে এলাম গাড়ির কাছে, কারণ গাড়ির ড্রাইভার দাদা রেডি হয়ে আমাদেরকে ফোন করে দিয়েছে বেরানোর জন্য। ঠিক 10টার সময় বেরিয়ে পড়লাম মানালি ছেড়ে। আজ কিন্তু দারুণ আনন্দ মনে। তবে যাওয়ার পথে কিন্তু নগর কাসল ঘুরে দেখব আমরা। শুনেছি অপূর্ব স্থান সেটা। দূরে পাহাড়ের চূড়ায় বরফ দেখতে দেখতে মনে পড়ছে গতকালকে শিশু ভিলেজে যাওয়ার কথা। কি বরফটা নাই আমরা দেখতে পেয়েছি। ব্যাস নদীকেও এবারের মতো বিদায় জানালাম। যাই বলুন, মানালি এসে 3 দিন থেকে আমি কিন্তু এইটুকু বুঝতে পেরেছি কেন মানুষ মানালিতে আসার জন্য পাগল হয়ে যায়। অসম্ভব সুন্দর জায়গায় মানালি। যাওয়ার পথে এই ল্যান্ডস্কেপটা একটু ভালো করে দেখুন, কি সুন্দর লাগছে। বেশ কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম মানালির ফল বাজারে। এখানে কিন্তু অনেক ফলের দোকান আছে, তাই আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। 2-1টা দোকান ঘুরতে ঘুরতে আমরা কিন্তু গ্রিন অ্যাপেল কিনে নিলাম। প্রচুর ফল পাওয়া যায় এইসব দোকানগুলোতে। অনেকগুলো নাম তো আমি নিজেই জানি না। আর তাছাড়া এখানে ফলের সাথে সাথে ফলের তৈরি লজেন্সও পাওয়া যায়। আখরোট আছে, চীনাবাদাম আছে, সব পাওয়া যায়। কেনাকাটি শেষ হতেই আমরা আবার গাড়িতে ফিরে এলাম। ড্রাইভার দাদা এগিয়ে চল সামনের দিকে আমাদেরকে নিয়ে। মানালি থেকে নগর কাসলের দূরত্ব প্রায় 22 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে মাত্র 1 ঘন্টা মতো। তবে যেতে যেতে এটা বুঝতে পারছি খুব মিস করব মানালির এই পরিবেশকে। গাড়িতে করে অনেকটা পাহাড়ি পথ আসার পর আমরা পৌঁছে গেলাম নগর কাসলের গেটের কাছে। গেট থেকে ঢোকার আগেই 50 টাকা করে প্রত্যেকের জন্য টিকিট কেটে নিতে হয়। এই নগর হলো কুলু ভ্যালির একটি সুন্দর পাহাড়ি গ্রাম, যা একসময় কুলু রাজ্যের রাজধানী ছিল। নগরের সবচেয়ে বিখ্যাত জায়গা হলো এই নগর কাসল। এই দুর্গটি প্রায় 1500 শতকে কুলু রাজা সিদ্ধ সিং তৈরি করিয়েছিলেন। শুধুমাত্র কাঠ আর পাথর দিয়ে তৈরি এই বিল্ডিংটার স্থাপত্যশৈলী দেখতে দেখতেই না অবাক লাগে। কি অসাধারণ না? বর্তমানে কুলু রাজাদের তৈরি রাজপ্রাসাদ কিন্তু হেরিটেজ হোটেল। এখানে অনেক পর্যটক এসে কিন্তু থাকতে পারেন। বর্তমানে অতীতের রাজাদের তৈরি এই রাজপ্রাসাদের দায়িত্ব রয়েছে
হিমাচল প্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওপর। এখানে থাকতে হলে অনলাইনে বুকিং করা যায়। এখানে ভেতরে মন্দির আছে, তাই জুতো, লেদারের জিনিস কোনোটা নিয়েই ঢোকা যায় না। এখানে কুলুর রাজারা অনেক বছর রাজত্ব করেছিলেন। এই বিল্ডিংয়ের সবচেয়ে বড় বিষয় হলো নির্মাণ শৈলী। স্থাপত্যটি কাঠ আর পাথর দিয়ে শুধু তৈরি। এই বিল্ডিং কিন্তু হিমাচলের ঐতিহ্যবাহী পাহাড়ি নির্মাণের পদ্ধতি, তাই এই বিল্ডিংটাকে কিন্তু কাঠকুনি বলা হয়। এই পদ্ধতিতে স্থাপত্য এতটাই মজবুত হয় যে ভূমিকম্পও একে টলাতে পারে না। ভাবা যায়? ব্যালকনিতে দাঁড়িয়ে কুলু ভ্যালিটা একবার ভালো করে দেখে নিলাম। চারদিকে এই প্রকৃতির টানেই বোধহয় রাজারা এখানে বসবাসের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এই সুন্দর বিল্ডিংটা তৈরি করিয়েছিলেন। এখানে কিন্তু অনেক রুম আছে এবং বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। বিল্ডিংয়ের যেদিকেই যাবে না কেন সেদিকেই দেখতে পাওয়া যায় পাগল করা প্রকৃতির হাতছানি। দূরের পাহাড়গুলোর চূড়ায় সূর্যের আলো পড়ে বরফগুলো রূপোর মতো যেন জ্বলজ্বল করছে। এগিয়ে চললাম এবারে সিঁড়িপথ দিয়ে এখানকার বিখ্যাত নিকোলাস রোরিখ আর্ট গ্যালারি দেখতে। যাচ্ছি আর ভাবছি কি উন্নত মানের ভাবনা চিন্তা করে তৈরি করা হয়েছিল এই বিখ্যাত নগ্গর ক্যাসেল। ভাবলেই অবাক লাগে। ঢুকে পড়লাম রাশিয়ান চিত্রশিল্পী নিকোলাস রোরিখের ছবি ও স্মৃতি সংরক্ষণ করা দেখতে। অনেকটা সময় কাটিয়ে এবারে বেরিয়ে পড়ব। এবারে এগিয়ে চললাম এখানকার মন্দিরের দিকে। মন্দির তো বন্ধ, তবে মন্দিরের গায়ের ফুটিয়ে তোলা শিল্পকলা দেখে না অবাক হলাম। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে মুগ্ধতার সাথে সেদিকে তাকিয়ে রইলাম অনেকক্ষণ। কে বলবে বলুন তো, এই মন্দিরটা বহু বহু বছর আগের তৈরি। শিল্পকলাগুলো দেখে মনে হচ্ছে মাত্র কিছু বছর আগে তৈরি হতে পারে। এই সকল শিল্পীরা না সর্বকালেই প্রণম্য। মন্দির দর্শন করে ওখান থেকে বেরিয়ে চলে এলাম অন্যদিকে। এবারে এখানে দাঁড়িয়ে আবার বাইরের প্রকৃতিতে চোখ গেল আটকে। বাইরে এরকম মন পাগল করা প্রকৃতি, আর ভেতরেও কিন্তু সৌন্দর্যের কোনো খামতি নেই। 3 দিক জুড়ে অনেক রুম রয়েছে এখানে। এবারে কিন্তু আমরা সিঁড়ি দিয়ে এগিয়ে চললাম দোতলাতে যাওয়ার জন্য। ডান দিকে রয়েছে ডাইনিং রুম। এখানে যারা ট্যুরিস্ট আসেন তারা এখানেই খাওয়া দাওয়া করেন। ঘুরতে ঘুরতে আমরা কিন্তু দেখলাম এখানে অনেক ট্যুরিস্ট রয়েছে, তবে বেশিরভাগটাই কিন্তু বাঙালি। রাজার বাড়ি বলে কথা, তাই এখানে ছোট বড় সকলেরই ফটো তোলার না একটা দারুণ ধুম লেগেছে। নগর ক্যাসেল ভালো করে ঘুরে দেখতে হলে কিন্তু অনেকটা সময় হাতে নিয়ে আসতে হবে, তাড়া থাকলে কিন্তু চলবে না। আমাদের একটু তাড়াই আছে ট্রেন ধরার, তাই এবারে আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে পড়লাম। চলে এলাম গাড়ির কাছে। গাড়ি করে আর কোথাও নয়, এবারে সোজা কালকা স্টেশন। নাগার ক্যাসেল থেকে কালকা স্টেশনের দূরত্ব 225 থেকে 260 কিলোমিটারের মতন। গাড়িতে কম করে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। তার মানে বুঝতেই পাচ্ছেন অনেকটা সময় কিন্তু এবারে আমরা গাড়িবন্দি। হিমাচলের চারদিকের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছে এবার স্টেশনের দিকে। এবারের মতো কিন্তু ঘোরার পালা শেষ। এই কদিনে হিমাচলের অনেক কিছু দেখেছি, যা ছিল কিন্তু কিছুদিন আগেও আমার স্বপ্নাতীত। এবারে গাড়ির মধ্যে মাথা এলিয়ে দিয়ে এতদিনে ভালো লাগা সব স্মৃতিগুলো ভাবতে ভাবতে এগিয়ে চললাম। অবশেষে বিকাল 5:30টাতে কালকা স্টেশনে পৌঁছে গেলাম। আমাদের গাড়ি রাত 10:30টায়, তাই অনেকটা সময় এখানে বসে থাকবো। এই বসে থাকতে থাকতে আপনাদেরকে আর সঙ্গী করব না ঠিক করলাম। তাই আগামী পর্বে আমাদের সাথে থাকবেন এই অনুরোধ জানিয়েই এই কালকা স্টেশন থেকে আপনাদেরকে বিদায় জানালাম।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রতি পর্বে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।